শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক, আয়নীকরণ শক্তি, এবং এই আয়নীকরণ শক্তি পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তিত হয় এবং পরীক্ষায় কী টাইপের প্রশ্ন আসে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আয়নীকরণ শক্তি আসলে জিনিসটা কি? আমরা জানি পর্যায় সারণীতে ধাতু, অধাতু এবং অপধাতু ইত্যাদি মৌল আছে। আমার যদি প্রয়োজন হয় যে কোনো পরমাণু বস্তু থেকে আমি ইলেকট্রন সরাবো, অর্থাৎ আমরা জানি ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই যে কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রন এমনি এমনি থাকে না, সে নিউক্লিয়াসের সাথে তার একটা আকর্ষণ বল আছে। তো ওই আকর্ষণ বলকে চিহ্ন কইরা তাকে এই জায়গা থেকে অপসারিত হইতে হয়, অর্থাৎ পরমাণু বস্তু থেকে তাকে অপসারিত হইতে হয়। এই যে তার আকর্ষণ, নিউক্লিয়াসের আকর্ষণ বল ছিন্ন করে তাকে অপসারিত হইতে হয়, তখন একটা শক্তি কাজ করা লাগে তার বিপরীতে, অর্থাৎ যে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলের বিপরীতে একটা শক্তি কাজ করা লাগে। সেই শক্তিটা আসলে কি? আয়নীকরণ শক্তি। অর্থাৎ আমরা যদি একটু বলি যে আয়নীকরণ শক্তি জিনিসটা আসলে কি, তো আমি সংজ্ঞাটা একটু বলি, আপনারা শুনে শুনে লিখতে পারবেন, অথবা আমি তো আপনাদের নোট দিব, সেখানে পাবেন। কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর বহিঃস্তর হতে 1 মোল ইলেকট্রন অপসারিত করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মূলের আয়নীকরণ শক্তি বলে। এখন প্রশ্নটা হচ্ছে, স্যার আমি কি একটা ইলেকট্রন সরাবো না দুইটা ইলেকট্রন? হ্যাঁ, আপনি যতটা ইলেকট্রন সরাইতে চান পারবেন একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত। কিছু কিছু মৌলের ক্ষেত্রে অত্যাধিক হয়তো শক্তির প্রয়োজন হবে। আমি যদি একটা ইলেকট্রন সরাই তাহলে এটাকে আমরা বলবো প্রথম আয়নীকরণ শক্তি, দুইটা ইলেকট্রন সরাই এটা দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাইলে এর মোরাল অফ দ্য স্টোরিটা আসলে কি, যে কোনো পরমাণু বস্তু থেকে আমি একটা ইলেকট্রন সরাইতে চাই, সরাইলে আমার যে শক্তি লাগবে সেটাই আয়নীকরণ শক্তি। আপনি শুধু ওই কনসেপ্টটা মাথায় রাখেন। তো আমরা একটা এক্সাম্পল দেখি। আমি যদি বলি একেবারে বেসিক কথাবার্তা, যে আমি যদি বলি যেমন লিথিয়ামের কথা যদি আমি আপনাকে বলি, লিথিয়াম 3 পারমাণবিক সংখ্যা ফর এক্সাম্পল। তো স্যার লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি যে 1s2 2s1, 2 আর 1, প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 1টা। আমি যদি একটা চিত্র আঁকি আমাদের সেই ছোট ক্লাসের চিত্রের মতো, যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, তার প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আর দ্বিতীয় কক্ষপথে 1টা ইলেকট্রন, ঠিক আছে। আমি যদি এখন সোডিয়ামের চিত্রটা আঁকি, সোডিয়াম Na11, 1s2 2s2 2p6 3s1 281, অর্থাৎ সোডিয়ামের স্তর 3টা। এক্ষেত্রে যদি আমি সোডিয়ামের চিত্রটা আঁকি, তো প্রথম স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 8টা ইলেকট্রন এবং তৃতীয় স্তরে 1টা ইলেকট্রন। ওকে, গুড। আমরা জানি লিথিয়াম এবং সোডিয়াম উভয়ই 1 নম্বর গ্রুপের মৌল এবং এরা ক্ষার ধাতু। স্যার এখন প্রশ্ন হইল, এই যে বহিঃস্তরের ইলেকট্রনটা আছে, বহিঃস্তরের ইলেকট্রন আছে, ইলেকট্রন আমরা জানি নেগেটিভ চার্জযুক্ত। এই যে আমি যদি এইগুলা এইভাবে দিতে পারতাম, সমস্যা নেই, এইভাবে বৃত্ত না দিয়ে আমি লিখতে পারতাম। আচ্ছা স্যার, এই যে বহিঃস্তরের ইলেকট্রনটা আছে তার কি নিউক্লিয়াসের সাথে একটা আকর্ষণ বল নাই? আছে তো। সেই নিউক্লিয়াসের সাথে একটা আকর্ষণ বল আছে, তারও কিন্তু একটা আকর্ষণ বল আছে, কারণ সেও তো একটা ইলেকট্রন নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনকে কি করে? আকর্ষণ করে, বা প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করে। এখন আপনি আসলে কি করতে চান? এই জায়গা থেকে একটা ইলেকট্রন সরাইতে চান, এই ইলেকট্রনটাকে আপনি সরাইতে চান। তো সে তো নিউক্লিয়াসের সাথে একটা আকর্ষণ বলে আবদ্ধ, আপনি এই ইলেকট্রনটাকে সরাইতে চান, তা আপনার যে শক্তি লাগবে না, অবশ্যই তাকে শক্তি, আপনি এই শক্তি প্রয়োগ করা লাগবে। সেটা হইতে পারে আপনি তাপ দিচ্ছেন। আচ্ছা, এই যে একটা ইলেকট্রন আপনি সরাইতে আপনার যে শক্তিটা লাগবে সেটাই আপনার আয়নীকরণ শক্তি। বিষয়টা আসলে বুঝতে পারছি। এখন আপনি আমাকে বলেন তো স্যার, যে আপনি এই ইলেকট্রনটা সরাইতে আপনার বেশি শক্তি লাগবে না এই ইলেকট্রনটা সরাইতে আপনার বেশি শক্তি লাগবে? বলেন তো। নিশ্চয়ই এই ইলেকট্রনটা সরাইতে আমার বেশি শক্তি লাগবে, কারণ তার আকার ছোট, সে কাছাকাছি আছে, নিউক্লিয়াসের কাছাকাছি আছে, তখন সে নিউক্লিয়াসের সাথে শক্তিশালী বন্ধনে আবদ্ধ আছে, তাই আমাকে এটাকে সরাইতে কি লাগবে? বেশি শক্তি লাগবে। আচ্ছা, এই জায়গা থেকে আমি দুইটা ডাটা মনে রাখবো, যে যেহেতু এই জায়গায় আমি বাইরে থেকে শক্তি দিচ্ছি, এটা একটা তাপহারী প্রক্রিয়া। আমি এই ডাটাটা একটু মনে রাখবো, যেটা একটা তাপহারী প্রক্রিয়া। আয়নীকরণ শক্তি একটি তাপহারী প্রক্রিয়া। ওকে, আরেকটা জিনিস মনে রাখবো, যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি হবে। দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো আমরা অবশ্যই পড়বো। তবে হ্যাঁ, এটা ঠিক না যে যার আকার ছোট তার বস্তু থেকে আমার ইলেকট্রন সরাইতে বেশি শক্তি লাগবে, কারণ নিউক্লিয়াসে তার দূরত্ব কি? কম, তাই আমার শক্তি বেশি লাগবে। অর্থাৎ আকার ছোট হলে আয়নীকরণ শক্তি বাড়বে, সাধারণত লেখা লাগবে, কিন্তু আকার ছোট হলে আয়নীকরণ শক্তি বেশি হবে, আয়নীকরণ শক্তি বেশি হবে। ওকে স্যার, আমরা এই দুইটা তথ্য আমরা একটু মাথায় রাখবো। এই দুইটা কনসেপ্ট মাথায় রাখলেই আমি আসলে পরে যে কোনো কোয়েশ্চনের আনসার আমরা করতে
পারবো। এখন আমি যদি বলি যে এই লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে কোনটার আকার বড়, এই আয়নীকরণ শক্তি বলেন, ইলেকট্রন আসক্তি বলেন, তড়িৎ ঋণাত্মকতা বলেন, এই যত পর্যাবৃত্তিক ধর্ম আছে সবগুলা আপনি ভালোভাবে পারতে হলে অবশ্যই আপনাকে প্রথমে পরমাণুর আকার জানতে হবে। অর্থাৎ যার পরমাণুর আকার সম্পর্কে ভালো কনসেপ্ট আছে সে আসলে এই আয়নীকরণ শক্তি বলেন, ইলেকট্রন আসক্তি বলেন, এই টপিকগুলো থেকে সহজে আনসার করতে পারবে। আমরা মনে করি যে যার আকার ছোট, এই ক্ষেত্রে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে কোনটির আকার ছোট, আমি যদি দুইটার মধ্যে বলি যে আকারের ক্রম এই দুটোর মধ্যে আকারের ক্রম কি বলেন তো? আকার বড় হবে সোডিয়াম আর গ্রেটার দেন কি লিথিয়াম। আচ্ছা, এবং আমি যদি বুঝি আয়নীকরণ শক্তির ক্রম, জানি যার, ওই যে দেখেন স্যার আমরা বলছিলাম যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি কি বেশি। ব্র্যাকেটে অবশ্যই লিখবেন সাধারণত, কারণ কিছু কিছু ব্যতিক্রম আছে এবং এই ব্যতিক্রমগুলো পরীক্ষায় আসে। তো সাধারণত যার আকার ছোট হয় তার আয়নীকরণ শক্তি বেশি হয়। তা আয়নীকরণ শক্তি জিনিসটা কি হবে? আয়নীকরণ শক্তি তার উল্টাটা, লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম। তা আপনাকে নর্মাল যদি যে কোনো দুইটা বা তিনটা মৌল দিয়ে বলে যে তাদের আয়নীকরণ শক্তির ক্রম লেখেন, তাহলে আপনি কি করবেন? প্রথমে তাদের আকারের ক্রমটা লিখে ফেলবেন, এবং এই আকারের ক্রম ঠিক বিপরীতটা হলো কি আয়নীকরণ শক্তির ক্রম। কিন্তু আমি বারবার বলতেছি ব্যতিক্রম আছে, আমি ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করব। তো সাধারণ কনসেপ্টটা আসলে কি, যার আকার ছোট হবে তার আয়নীকরণ শক্তি কি হবে? বেশি হবে। এখন আসেন আসলে আমরা স্পেসিফিক আলোচনা করি যে আয়নীকরণ শক্তি কার বেশি হয় কার কম হয়, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তাইলে আমাদের প্রথম শর্ত কি বুঝতে হবে? কার আকার ছোট কার আকার বড়, গুরুত্বপূর্ণ টপিক। আমি আকার যদি পারি তাইলে বুঝতে পারবো যে কার আয়নীকরণ শক্তি বেশি কার আয়নীকরণ শক্তি কম। এখন চলেন আমি একটা এক্সাম্পল দিতে চাই। মনে করেন ম্যাগনেসিয়াম, আমি ম্যাগনেসিয়াম বস্তু থেকে একটা ইলেকট্রন সরাইতে চাই, তাহলে এটা Mg+ হবে। তাই আমি বলছিলাম যে কোনো পরমাণু বস্তু থেকে যখন আমি ইলেকট্রন সরাবো তখন কিন্তু আমার বাইরে থেকে শক্তি দেওয়া লাগবে, সুতরাং এটা তাপহারী প্রক্রিয়া। এখন প্রশ্ন হলো যে স্যার এই যে ম্যাগনেসিয়াম পরমাণু থাকবে, আমি কি এটাকে কঠিন অবস্থায় বা লিকুইড অবস্থায় তার বস্তু থেকে ইলেকট্রন সরাতে পারবো? উত্তর হলো যে না, আপনি এটা গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। কি অবস্থায় থাকতে হবে? গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। অর্থাৎ কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর বহিঃস্তর হতে একটা ইলেকট্রন না বলে আমরা এই জায়গায় বলবো 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন অপসারিত করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মূলের পরমাণুর আয়নীকরণ শক্তি বলে, বা প্রথম আয়নীকরণ শক্তি বলে। যেহেতু আমি প্রথম ইলেকট্রন সরাচ্ছি, এখন যেহেতু এটা একটু আগে বলছিলাম এটা তাপহারী প্রক্রিয়া, আপনার পরীক্ষার খাতায় এই মানটা না লিখলেও হবে, আমি শুধু আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি যে ΔH এই ম্যাগনেসিয়াম পরমাণুর বহিঃস্তর থেকে 1 মোল ইলেকট্রন সরাইতে দেখা গেছে আমার 738 কিলোজুল 738 কিলোজুল পার মোল শক্তির প্রয়োজন। অর্থাৎ এটাকে আমরা বলবো প্রথম আয়নীকরণ শক্তি বা আইপি, এটাকে আমরা সংক্ষেপে বলি কি আইপি। এখন আপনি বলবেন স্যার আইপিটা কি? আয়োনাইজেশন পটেনশিয়াল। এই আয়নীকরণ শক্তির আরেক নাম হলো আয়নীকরণ বিভব বা আয়োনাইজেশন পটেনশিয়াল ইংলিশে বলা হয়, এই জন্য আমরা আইপি বলছি আর কি। এখন এই যে প্রথম আয়নীকরণ শক্তিটাই মূলত আসলে আমরা আয়নীকরণ শক্তি হিসাবে ধরি। এখন আপনার মনে হলো যে না, আমি আরেকটা ইলেকট্রন সরাইতে চাই, আমি তার বস্তুর থেকে যেমন Mg+ আছে, তার বস্তু থেকে আমি আরেকটা ইলেকট্রন সরাইতে চাই, আবার 1 মোল ইলেকট্রন সরাইতে চাই, Mg2+ হবে। সেটা অবশ্যই গ্যাসীয় আছে, গ্যাসীয়। যে স্যার এই যে আমি আরেকটা ইলেকট্রন সরাইলাম তখন কি শক্তির পরিমাণ কম লাগবে না বেশি লাগবে? উত্তর হইল বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা কি হবে? বেশি হবে। হিসাব করে দেখা গেছে এটার ΔH এর মান ΔH সমান, আমরা যেহেতু ΔH আকারে লিখতেছি তখন আমরা এটা ΔH+ দিয়ে দিব, আমরা তাপহারী বিক্রিয়া বলি ΔH+ প্লাস 1451 কিলোজুল, 1451 কিলোজুল পার মোল। তাই হিসাব করে তাইলে আমরা আসলে কি বুঝলাম? যে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কি হয়? বেশি হয়। প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি হয়। এখন এক কথায় যদি আপনাকে বলি যে কেন বেশি হইল, আপনি আমাকে একটু বলেন যে Mg আর Mg+ এর মধ্যে কোনটার আকার বড় এবং কোনটার আকার ছোট? এটা কি পারেন? অনেকেই কিন্তু কনফিউজড। স্যার এই আকারটা আমরা আসলে কিভাবে চিন্তা করব? আমরা জানি এই ম্যাগনেসিয়াম পরমাণুর 12টা প্রোটন আছে, তারও আসলে গেছে 12টা ইলেকট্রন আছে। তাই 12টা প্রোটন 12টা ইলেকট্রনকে কি করে
আকর্ষণ করে। আপনি প্রোটনের সাপেক্ষে চিন্তা করবেন যে 12টা প্রোটনে 12টা ইলেকট্রনকে কেন্দ্রের দিকে কি করতেছে, আকর্ষণ করতেছে। তাহলে আকর্ষণ বল প্রতিজনের জন্য প্রতিটি ইলেকট্রনের জন্য একটি করে প্রোটন বরাদ্দ আছে। কিন্তু এই জায়গায় যদি আমি চিন্তা করি, এই জায়গায় 12টা প্রোটন কেন্দ্রে ঠিকই আছে, কিন্তু ইলেকট্রন আছে কটা, 11টা। তাহলে এই জায়গায় 12 জনে 11 জনকে টানতেছে। 12 জনে কয়জনকে টানতেছে, 11 জনকে টানতেছে। বলেন তো স্যার, 12 জনে 12 জনকে টানতেছে আর 12 জনে 11 জনকে টানতেছে, এই জায়গায় একজন ফ্রি থাকতেছে না, মানে না আকর্ষণ বলটা কি হচ্ছে, বেশি হচ্ছে। 12 জনে 11 জনকে টানতেছে, এর মানে কি তার আকর্ষণ বলটা কি হবে, বেশি হবে। বহিঃস্তরের সাথে যদি তার নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হচ্ছে, তার আকার কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এখন আকারের ক্রম করতে গেলে আকারের ক্রম ম্যাগনেসিয়াম বড় হবে আর ম্যাগনেসিয়াম আয়নের কি হবে, ছোট হবে। আর যেহেতু এটা আকারের ক্রম আমরা জানি আয়নীকরণ শক্তি ক্রম কি হয়, তার বিপরীত হয়। আয়নীকরণ শক্তি তার বিপরীত হয়। আমি যদি এখন বলি যে আয়নীকরণ শক্তির ক্রম, তাহলে কি হবে, mg প্লাস গ্রেটার দেন mg। এই আসলে বেসিকটা আর কি আমাদের, যে কোনটার আয়নীকরণ শক্তি বেশি হবে, কোনটার আয়নীকরণ শক্তি কি হবে, কম হবে। এর মানে আমরা কি বুঝলাম, যে যদি আমাকে সাধারণত একাধিক পরমাণু দেয়, আমি দেখবো যে কোনটার আকার বড়, কোনটার আকার ছোট। আমি আকারের ক্রমটা কইরা তার বিপরীতটা বলবো, যেটা আয়নীকরণ শক্তির ক্রম। এখন স্যার তার কিন্তু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো আমাদের পরীক্ষায় বেশি আছে। তাহলে চলেন আমরা এই ব্যতিক্রমগুলো একটু দেখি। এই ব্যতিক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা বেশি পরীক্ষায় আসে, তো আমরা এটার আগে একটু ব্যতিক্রমগুলোই পরীক্ষায় বেশি আসে। ফর এক্সাম্পল, আমরা যদি নাইট্রোজেন এবং অক্সিজেনের কথা বলি, নাইট্রোজেন এবং নাইট্রোজেন, যে নাইট্রোজেন হলো 7, আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, অর্থাৎ 2 এবং 5। আমি যদি এখন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেন 8, 1s2 2s2 2p4, 2 এবং 6। আমি যদি আপনাকে বলি যে এদের আকারের ক্রম লেখেন, আপনি নিশ্চয়ই লিখবেন এটা আকারের ক্রম, যে এদের মধ্যে কোনটার আকার বড়, কোনটার আকার ছোট, এদের মধ্যে কোনটার আকার বড়, কোনটার আকার ছোট। বুঝতে পারতেছেন তো সবাই, এদের মধ্যে কোনটার আকার বড় এবং কোনটার আকার ছোট। আমরা জানি এই দুইটা প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ একই পর্যায়ের মৌল, অর্থাৎ এই দুইটা কি একই পর্যায়ের মৌল। আমরা জানি একই পর্যায়ের মৌল সমূহের ক্ষেত্রে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে বহিঃস্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হয়, ফলে আকারে ছোট হয়। মানে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কি হয়, ছোট হয়। আপনি ওইভাবে বাম ডান যদি আপনার ঝামেলা হয়, আপনি ওইভাবে মনে রাখবেন। তার বহিঃস্তর আছে 5টা আর তার বহিঃস্তর আছে 6টা। তো এই 5টা ইলেকট্রনকে নিউক্লিয়াসে আকর্ষণ করতেছে, আর এই জায়গায় 6টা ইলেকট্রনকে নিউক্লিয়াসে আকর্ষণ করতেছে। তো 6টা যেহেতু বেশি আছে, নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলটা কি হবে, বেশি হবে। এর মানে আকারটা নাইট্রোজেনের বড় হবে আর অক্সিজেনের আকারটা কি হয়ে যাবে, ছোট হবে, একটু ছোট হবে, কারণ স্তর সংখ্যা তো সমান, শুধু আকর্ষণ বলের তারতম্য। একজনের বহিঃস্তরে 5টা আর একজনের বহিঃস্তরে 6টা। তো 6টা থাকার কারণে নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণ বলটা একটু বেশি, ফলে একটু ছোট হবে। তা আকারের ক্রম আমাদের আগের সূত্র অনুযায়ী, আমরা তো একটু আগে বলছিলাম যে আকার ছোট হলে আয়নীকরণ শক্তি কি হয়, বেশি হয়। এই জায়গায় এসে আমাদের, কিন্তু আমি ব্র্যাকেটে কিন্তু একটা কথা লিখছি যে সাধারণত, এখন এই জায়গায় এসে আমার এই কথাটা ফেল করবে, কিভাবে ফেল করবে দেখেন। এখন দেখা গেছে যে না, আসলে অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি। অর্থাৎ আমি যদি লিখতাম যে আয়নীকরণ শক্তির ক্রম, ওই যে আমার যদি শুধু খালি এই লাইনটা মনে থাকে আর বাকি কিছু মনে না থাকে, তাইলে যদি আমি লিখতাম আগের নিয়ম অনুযায়ী যে যার আকারের ক্রম হবে, তার বিপরীতটা হবে কি, আয়নীকরণ শক্তির ক্রম। তাইলে আমার হইতো কি অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন, কিন্তু আসলে তা না। আমি লাল কালার দিয়ে কেটে দিচ্ছি। প্রশ্ন হলো কেন না। আসলে হিসাব করে কি দেখা গেছে জানেন, এই অক্সিজেনের এবং নাইট্রোজেনের মধ্যে আপনার অবশ্য পরীক্ষার খাতায় মান লেখা লাগবে না। অক্সিজেন হলো 1314 কিলোজুল, 1314 কিলোজুল তার প্রথম আয়নীকরণ শক্তি, আর নাইট্রোজেন হলো 1402 কিলোজুল। আপনার পরীক্ষার খাতায় কিন্তু এই মান লেখা লাগবে না, আপনি শুধু যুক্তি দেখালেই হবে। আমি শুধু বোঝানোর জন্য বলতেছি। কিন্তু আমার তো আসলে অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বেশি না। প্রশ্ন হলো কেন না, ওই কারণে। এখন আপনি একটু ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করেন।
আপনি একটু বিজ্ঞানী হুন্ডের কথাটা মনে রাখেন। হুন্ডের রুলস একটা আছে যে উনি বলছিলেন যে অরবিটাল সমূহ পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল হয়। এই জায়গায় দেখেন নাইট্রোজেনের পি অরবিটালটা P3, সে অর্ধপূর্ণ আছে। আমরা জানি P6 হইলে পূর্ণ হয় আর 3 হইলে হবে কি অর্ধপূর্ণ, তাই তো। P4, এই জায়গায় যে P4 আছে, এই P4 কিন্তু পূর্ণ বা অর্ধপূর্ণের মধ্যে পড়ে না, কিন্তু P3 অর্ধপূর্ণ। আমরা জানি অর্ধপূর্ণ পরমাণুগুলো অত্যন্ত স্থিতিশীল হয়, আর স্থিতিশীল পরমাণু বৈশিষ্ট্য থেকে ইলেকট্রন সহায়তা আমার বেশি শক্তি লাগে, তাই তার আয়নীকরণ শক্তি আসলে কি হবে, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা কি হবে, বেশি হবে। এখন আপনি এই প্রশ্নটা পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন আমি একটু মুখে মুখে বলে দিই। আপনাদের তো PDF দেওয়া হবেই, আমি আর বাংলা ভাষাটার বোর্ডে লিখতেছি না। আপনি বলবেন যে অক্সিজেন ও নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে অক্সিজেন এবং নাইট্রোজেন উভয় দ্বিতীয় পর্যায়ের মৌল, এবং অক্সিজেনের বৈশিষ্ট্যের 6টি, নাইট্রোজেনের বৈশিষ্ট্যের 5টি ইলেকট্রন বিদ্যমান। এই ক্ষেত্রে অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেন পর্যায়ক্রমে বাম দিকে এবং অক্সিজেন ডান দিকে অবস্থিত। সুতরাং অক্সিজেন একই পর্যায়ের মৌলসমূহের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে অবস্থিত মৌলগুলোর আকার ছোট হয়, সুতরাং অক্সিজেনের আকার কি নাইট্রোজেন অপেক্ষা ছোট। কিন্তু অর্থাৎ নাইট্রোজেনের আকার অক্সিজেন অপেক্ষা কি বড়, বইলে আমি বলতে পারি যে অতএব আকারের ক্রম নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। স্বাভাবিক অবস্থায় যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এই কিন্তু বলে বলবেন যে কিন্তু ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় নাইট্রোজেনের পি অরবিটালে 3টা এবং অক্সিজেনের পি অরবিটালে 4টা ইলেকট্রন বিদ্যমান। অর্থাৎ নাইট্রোজেনের পি অরবিটাল অর্ধপূর্ণ, কিন্তু অক্সিজেনের পি অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ নয়। যেহেতু নাইট্রোজেনের পি অরবিটাল অর্ধপূর্ণ, তাই তার বহিঃস্থ থেকে ইলেকট্রন সরাইতে তুলনামূলক বেশি শক্তির প্রয়োজন হবে। এই জন্যই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি আসলে কি অক্সিজেন অপেক্ষা বেশি। অর্থাৎ এই আয়নীকরণ শক্তির রিয়েল ক্রমটা আসলে কি হবে, হবে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। দেখেন স্যার, আমি এখন এই অংশটা আসলে বোঝানোর জন্য লিখছিলাম, এটা আসলে আমরা লিখবো না। এখন বুঝতে পারছেন? এখন প্রশ্ন হলো যে স্যার আসলে একটু আগে বললেন যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি, কিন্তু এখনই আপনার এই ব্যতিক্রম দেখতে পেলাম। তাহলে ব্যতিক্রম কোনগুলা? স্যার নির্ধারিত কিছু মৌল আছে, এর বাইরে পরীক্ষায় আসে না, এগুলা কাপল আকারে থাকে আর কি। যেমন নাইট্রোজেন এবং কি অক্সিজেন, এই দুইটা একটা ব্যতিক্রম পাইলাম, একটা কাপল। তারপরে পাইবেন আপনি সালফার এবং ফসফরাস, অর্থাৎ ফসফরাস এবং সালফার, এই আর একটা কাপল পাইবেন। আর একটা পাইবেন বেরিলিয়াম এবং বুরন, বেরিলিয়াম এবং বুরন। সাধারণত এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসে। আরেকটা আছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন যে এই ব্যতিক্রমগুলো এই 4টা কাপল থেকে বেশি আসে, আর নুন আসার কথা না। তাইলে আপনি কি বলবেন যে অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মধ্যে তার আকারের এটা এগুলো ব্যতিক্রম, এগুলো কি কি ব্যতিক্রম, ব্যতিক্রম সেম ওই যে আগের মতো করে লিখবেন। অর্থাৎ যাদের আকার ছোট তাদের আয়নীকরণ শক্তিও বেশি, অর্থাৎ এই ক্ষেত্রে তার এই আয়নীকরণ শক্তির কম হবে এটা এটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনাকে যদি প্রশ্ন করে যে ফসফরাস ও সালফারের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি এবং কেন, আপনি সেম অক্সিজেন এবং নাইট্রোজেন যেভাবে করছেন ফসফরাস এবং সালফারও ঠিক একইভাবে করে ফেলবেন। যে দেখা যাবে যে এরা ফসফরাস এবং সালফার উভয় তৃতীয় পর্যায়ের মৌল, দেখা যাবে যে ফসফরাসের পি অরবিটালটা অর্ধপূর্ণ কিন্তু সালফারেরটা অর্ধপূর্ণ না, সুতরাং ফসফরাসের স্থিতিশীলতা বেশি হবে, তাই তার বৈশিষ্ট্য থেকে ইলেকট্রন সরাইতে বেশি শক্তির প্রয়োজন হবে। এই ব্যতিক্রমের মধ্যে এই কয়েকটা জোড়া 4 জোড়া আছে আমার বিশ্বাস, এবং আপনারা বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখবেন যে এই প্রশ্নগুলোই আসে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে আয়নীকরণ শক্তি জিনিসটা আসলে কি, এবং আয়নীকরণ শক্তি আকার ছোট হলে যে আয়নীকরণ শক্তি বেশি হয়, এবং ব্যতিক্রম প্রশ্নগুলো কি কি। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।